আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। তো আজকের লাইভটা কি নিয়ে সেটা কিন্তু আমি আজকে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি। সো তোমরা কিন্তু সবাই আজকে অলরেডি জানো যে আজকে আমাদের টপিকটা কি নিয়ে শুরু হচ্ছে। সো আমাদের সাথে আরও কিছুজন জয়েন করুক। সো এরপরে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করব। তোমরা আজকে শুরু করতে থাকো, তোমরা আসতে থাকো, এর মাঝখানে আমি আজকে আমাদের টপিকগুলো লিখে ফেলি। আজকের টপিকের ফার্স্টে থাকবে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব, এরপরে আমরা আলোচনা করব হেনরির সূত্র, ও এ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী, এবং শেষে আমরা আলোচনা করব দ্রাব্যতার গুণফল নিয়ে। সো এই হচ্ছে আমাদের আজকের টপিক। সো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে নাকি এটা একটু আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর এর মাঝখানে আমি আমাদের ক্লাসটা শুরু করবো আর কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে ফাতেমাতুল জোহরা তিশা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, গুড টু সি ইউ এগেন, থ্যাংক ইউ। নুশাত জাহান লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাজিম নুরও সালাম দিয়েছে, বর্ণা দেবনাথও সালাম দিয়েছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাই ওয়েলকাম আজকে আমাদের ক্লাসে। গাজী রাইসা জয়েন করেছে, মহিন হোসেন জয়েন করেছে, মহিন হোসেন ভাইয়া। আর অর্চি অনুপমা রয় এগেইন আমাদের সাথে, ও আমাদের অলওয়েজ রেগুলার ভিউয়ার আমাদের। সো ও আমাদের সাথে আজকে জয়েন করেছে আপু। আচ্ছা, থ্যাঙ্কস। ওকে, সো ক্লাসটা কি শুরু করব? আচ্ছা, তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি অলরেডি তোমাদেরকে এটা ইনফর্ম করে দিই যে আমাদের এই ক্লাসটা কি নিয়ে। আজকে আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে একটা সিরিজের পর্ব 4। তো পর্ব 1, 2, 3 কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এটা আমি আমার লাইভ শেষে তোমাদের সবার সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো, কারণ অনেক সময় দেখা যায় যে তোমরা আমাকে অলওয়েজ এটা আস্ক করতে থাকো যে আপু পর্ব 1 এর লিঙ্কটা কি পাওয়া যাবে, আপু পর্ব 2 এর লিঙ্কটা কি পাওয়া যাবে। সো সবগুলো লিঙ্ক আমি আমার এই লাইভ শেষে তোমাদেরকে দিয়ে দিব আবারও। সো আমি কি আমার ক্লাসটা শুরু করব? ওকে, তাবিয়া রিচা জয়েন করেছে। আচ্ছা, ক্লিয়ার আপু। ওকে, সো ক্লিয়ার যদি হয় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমরা আমাদের একদম প্রথম টপিকটা শুরু করব, সেটা হচ্ছে এটা দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। আমরা এখানে মেইনলি তোমার কি আলোচনা করব? 4টা নিয়ামক নিয়ে আলোচনা করব। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রার প্রভাব এবং আলোচনা করব হচ্ছে চাপের প্রভাব। সো আমি শুরু করে দিই আমার ফার্স্টের নিয়ামক দিয়ে। সো আমার ফার্স্টের নিয়ামকটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি। আচ্ছা, দ্রব্য জিনিসটাকে এটাও আমি একটু ক্লিয়ার করে দিই। সাপোজ এটা যদি আমি একটা পট আঁকি, এখানে যেটার মধ্যে আমি কি রাখি, পার্টিকেল গুলো আমি কি করি, দ্রবীভূত করি। এই পার্টিকেল গুলাকে আমরা বলি হচ্ছে দ্রব্য। যেটার মধ্যে আমরা দ্রবীভূত করলাম তাকে আমরা বলবো হচ্ছে দ্রাবক। আর এই দুটো মিলে আমার হবে হচ্ছে দ্রবণ। তাহলে আমরা আলোচনা করব ফার্স্টে হচ্ছে দ্রব্যের প্রকৃতি নিয়ে। একই দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রব্য আমার কি হতে পারে, ভিন্ন ভিন্ন দ্রাব্যতা নিয়ে রাখতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল দেই যে 100 মিলিলিটার পানিতে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড সবগুলার দ্রাব্যতা কিন্তু সমান হবে না, ঠিক আছে। তো এইটাই যে একই দ্রাবকে
ভিন্ন ভিন্ন দ্রব্য ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রবীভূত হতে পারে। তাহলে হচ্ছে কি আমার দ্রাব্যতাটা আমার কিসের উপর ডিপেন্ড করতেছে? দ্রবের উপরও কিন্তু আমার ডিপেন্ড করতেছে। এখন আমার সেকেন্ড যেটা সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতিতে আমরা একটা সূত্র বা একটা কি বলতে পারি প্রচলিত কথা আমরা জানি, সেটা হচ্ছে লাইক ডিসলভস লাইক, মানে যেরকম দ্রব সেরকম দ্রাবকেই কি হয়? দ্রবীভূত হয়। যেমন আমরা বলতে পারি পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার দ্রব অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের কথা যদি আমরা চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড আমার পানিতে দ্রবীভূত হয়, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু টারপিন তেলে অদ্রবণীয়। অর্থাৎ দ্রাবকের উপরও কিন্তু আমার কোনো একটা দ্রবের কি করবে? দ্রাব্যতাটা নির্ভর করবে। আমাদের সাথে অলরেডি এখন আরো অনেকে জয়েন করে ফেলেছে। মিম জয়েন করেছে আমাদের সাথে, মাহি জয়েন করেছে, এফজি মিম জয়েন করেছে, নাজনীন সুলতানা জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু অনেকে জয়েন করে ফেলেছে। আচ্ছা, সো আই থিঙ্ক এটা তোমরা মোটামুটি ক্লিয়ার এখন যে দ্রবের প্রকৃতির উপরও আমার কি ডিপেন্ড করতেছে? দ্রাব্যতা। একইভাবে দ্রাবকের প্রকৃতির উপর আবার ডিপেন্ড করতেছে কি? দ্রাব্যতা। সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তোমরা, তাহলে আমি এর পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, আই থিঙ্ক এটা তোমরা মোটামুটি ক্লিয়ার, খুবই ইজি ছিল দুইটা। সো এখন আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসটার দিকে যাব। হ্যাঁ, আমি মুছে ফেলতেছি। যদি কারো লেখা না হয়ে থাকে সমস্যা নেই, এটা সেফ থাকবে। হ্যাঁ, লাইফটা সেফ থাকবে। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, কারণ আমাদের আজকে আরো ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের। 3 নাম্বারটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। অর্থাৎ দ্রাব্যতা আবার কিসের উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপরও কিন্তু ডিপেন্ড করবে। সো এখানে একটা তাপমাত্রার প্রভাবও থাকবে। তাপমাত্রার প্রভাবটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে তাপহারী। তাপহারী দ্রবণের ক্ষেত্রে কিরূপ হবে দ্রাব্যতাটা সেটা একটু দেখব। তাপহারী দ্রবণের ক্ষেত্রে, আচ্ছা তোমরা কি আজকের ক্লাসটা কি বুঝতেছো নাকি একটু কমেন্ট করে জানাবা। ওকে, শ্রাবণ লিখেছে ঠিক আছে নেক্সট। সো আমি নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, তাপহারী দ্রবণ। তাপহারী দ্রবণ বলতে আমরা আগে কি বুঝি সেটা আগে শিখি। যে বিক্রিয়ায়, তাপহারী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয় তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমার এনথালপি চেঞ্জ বা ডেল্টা এইচটা অলওয়েজ হয় হচ্ছে পজিটিভ। সো তাপহারী দ্রবণের ক্ষেত্রে আমার কি হবে দ্রাব্যতাটা সেটা নিয়ে একটু আলোচনা করব। তাপহারী দ্রবণের ক্ষেত্রে যদি আমার টেম্পারেচারটা যদি আমরা হাই করি, অর্থাৎ তাপমাত্রাটা যদি আমরা বাড়াই, তাহলে কি হবে দ্রাব্যতাটাও আমার বাড়বে। অর্থাৎ তাপহারী দ্রবণটা কি? যেই বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয় তাকে আমরা বলি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখানে হচ্ছে কি আমার ডেল্টা এইচটা হচ্ছে পজিটিভ, আর এখানে কি হচ্ছে তাপমাত্রাটা যদি আমরা বাড়াই দ্রাব্যতাটাও তাহলে কি হবে আমার বাড়বে। তো এইটার যদি আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কিরকম হবে? যদি এই সাইড বরাবর আমরা তাপমাত্রা দেই, যদি এই সাইড বরাবর আমরা তাপমাত্রা দেই আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা দ্রাব্যতা দেই, তাহলে কি হবে
তাপমাত্রা আমরা যত ইনক্রিজ করব দ্রাব্যতাটাও কিন্তু আমার সাথে সাথে বাড়বে। যেমন এটা আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, এটা বলতে পারি হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে। ইউজুয়ালি আমরা দেখি পটাশিয়াম নাইট্রেটের কি হয়, দ্রাব্যতাটা অন্যগুলোর থেকে একটু বেশি হয়। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, তাপহারী দ্রবণগুলোর ক্ষেত্রে আমার কি ডেল্টা এইচটা হচ্ছে পজিটিভ, আর এখানে কি হচ্ছে তাপমাত্রাটা যদি আমরা বাড়াই তাহলে কি হবে, দ্রাব্যতাটাও হচ্ছে আমার বাড়বে। শীতই আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে। আচ্ছা, তো এটা তোমরা ক্লিয়ার নাকি আমাকে একটু জানো, আমি আবার একটু বলে দিই। তাপহারী দ্রবণটা কি, তাপহারী দ্রবণটা হচ্ছে যে বিক্রিয়ায় আমার কি হবে, তাপ শক্তিটা শোষিত হবে। আচ্ছা, আর এখানে কি হবে, তাপমাত্রাটা আমরা যত ইনক্রিজ করব দ্রাব্যতাটাও হচ্ছে আমার বাড়বে। আমরা যদি এইখানে তাকাই তাহলে কি দেখতেছি, তাপমাত্রাটা যত আমার কি হচ্ছে তোমার বাড়তেছে, দ্রাব্যতাটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমরা চলে যাব সেকেন্ড ধাপে, সেটা হচ্ছে তাপ উৎপাদন। ওকে, আচ্ছা, জাস্ট স্লাইড চেঞ্জ হবে। এটা হচ্ছে হবে তাপোৎপাদী বিক্রিয়া বা তাপোৎপাদী দ্রবণ। আমি এটা বিক্রিয়া দিয়ে লিখি, হ্যাঁ, তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, যেই বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তাকে আমরা বলতেছি তাপোৎপাদী বিক্রিয়া। এখানে ডেল্টা এইচ এর মানটা হয় হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এখানে আমরা কি দেখব, তাপমাত্রা যত বাড়বে দ্রাব্যতাটা কিন্তু কমবে। যেমন একটা যৌগের কথা যদি আমরা বলি CH2SO4, এই যৌগটার ক্ষেত্রে আমার কি হবে, এটা আমার কি করবে, একটা তাপোৎপাদী বিক্রিয়া দিবে। সো এখানে আমার কি হবে, তাপমাত্রা যত বাড়বে দ্রাব্যতাটা আমার হচ্ছে কমবে। অর্থাৎ আমরা কি দেখলাম, তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে কি দেখতেছি, তাপমাত্রার উপরও আমার এই জিনিসটা কি করতেছে, ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আই থিংক এই দুটো জিনিস তোমরা মোটামুটি ক্লিয়ার। ক আর খ যেটা, তাপ হারির ক্ষেত্রে কি হবে, তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে। এখন আমরা যাব এর পরেরটাতে। আচ্ছা, এটা ক্লিয়ার নাকি আমাকে একটু আগে জানো, আমি অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টগুলা পড়তেছি না। গ্রাফটা আবার, আচ্ছা গ্রাফটা হচ্ছে দেখো, তাপমাত্রা যদি ইনক্রিজ হয়, আমার এই গ্রাফটা যদি উপরে উঠে, এটা যদি এরকম না হয় উপরে উঠতো, তাহলে আমরা কি বলতাম, তাপমাত্রা যত বাড়বে দ্রাব্যতাটাও কি তত বাড়বে। এই দিক বরাবর বাড়া মানে কি, এক্স এক্সিস বরাবর যদি আমার কোনো কিছু বাড়ে এটা মানে কি, তাপমাত্রা বাড়তেছে। ওয়াই এক্সিস বরাবর যদি বাড়ে এটা মানে কি, দ্রাব্যতা বাড়তেছে। বাট এখানে কি হচ্ছে, এক্স এক্সিস বরাবর বাড়ছে বাট ওয়াই এক্সিস বরাবর আমার কি হচ্ছে, কমতেছে। যার কারণে এখানে আমরা কি বলতে পারবো, তাপোৎপাদী এটার ক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রা যদি ইনক্রিজ হয় দ্রাব্যতাটা কমবে, এটাই বললাম। আচ্ছা আপু, একটু বোর্ড দেখা লাগবে, ঠিক আছে আমি সরে আসছি, তোমরা দেখো বোর্ড। আচ্ছা, এর পরেরটাতে চলে আসি, মুছে দিই। গ নাম্বারটা হচ্ছে কেলাস পানি সংযুক্ত দ্রবণের ক্ষেত্রে কি হবে। আচ্ছা আগে আমরা আসি এটা মানে কি, আমরা একটা এক্সাম্পল দেখাই। যেমন সোডিয়াম সালফেট, এটার সাথে 10 অণু পানি সংযুক্ত আছে, তো এটাকে আমরা বলবো কি কেলাস পানি, ঠিক আছে। তাহলে এরকম যদি কোনো একটা কিছু থাকে তাহলে ওইটার ক্ষেত্রে আমার কি হবে,
তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতাটা কিভাবে চেঞ্জ হবে এটা একটু আলোচনা করব। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি একটু আগে গ্রাফটা আঁকি, গ্রাফটা এঁকে তোমাদেরকে এক্সপ্লেন করি। গ্রাফটা আমি তেরা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। এই পাশ বরাবর দিব হচ্ছে তাপমাত্রা, আর এই পাশ বরাবর দিব হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা দেখো তো, এটা দ্বারা আমরা কি বুঝি, যতক্ষণ পর্যন্ত কি থাকবে, কেলাস পানিটা সংযুক্ত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা যদি আমরা বাড়াই, দ্রাব্যতাটাও আমার কি হবে, বাড়বে। এই পিক পয়েন্টটাকে আমরা বলবো কি, পরিবৃত্ত তাপমাত্রা। তাহলে হচ্ছে কি, এই পরিবৃত্ত তাপমাত্রা পর্যন্ত আসা পর্যন্ত আমার এখানে কি থাকতে হবে, কেলাস পানিটা সংযুক্ত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ যদি আমার এই কেলাস পানিটা সংযুক্ত অবস্থায় থাকে তখন কি হবে, তাপমাত্রাটা যত আমরা কি করব, বাড়াবো, দ্রাব্যতাটা আমার কি হবে, বাড়তে থাকবে। কেলাস পানিটা যদি আমার কি হয়, চলে যায়, তখন আমার কি হবে, তাপমাত্রা আমরা যত বাড়াবো দ্রাব্যতাটা হচ্ছে আমার কমতে থাকবে। সো এটা হচ্ছে কি, কেলাস পানি সংযুক্ত দ্রবণের ক্ষেত্রে আমার কি হবে, তাপমাত্রাটার জন্য দ্রাব্যতার পরিবর্তন কিভাবে হবে। আচ্ছা, তো তোমাদের কমেন্ট আমি অলরেডি পড়ছি। জি বুঝেছি, ওকে। নাদিম মাহমুদ লিখেছে জি আপু কন্টিনিউ, ওকে। আচ্ছা আপু, তাপহারী বিক্রিয়ায় ডেলের মান ধনাত্মক হয় কিন্তু তাপোৎপাদিতে ঋণাত্মক হয় কেন? আচ্ছা ভাইয়া, এটা নিয়ে অলরেডি একটা ক্লাস হয়ে গিয়েছে, তুমি হচ্ছে ওই ক্লাসটাতে একটু জয়েন করে আসতে পারো। আচ্ছা ওকে, সো আমি পরের টপিকটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, এরপরে শিখলাম কি আমরা, তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব আমরা কি কি শিখলাম, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিরকম হবে, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিরকম হবে, কেলাস পানি সংযুক্ত দ্রবণের ক্ষেত্রে কিরকম হবে। আচ্ছা, তো এর পরের আমরা চলে যাব নিয়ামকটাতে। এর পরের নিয়ামকটা হচ্ছে আমার চাপের প্রভাব। তাহলে আমরা কি কি শিখলাম, তাপমাত্রার প্রভাবটা যেহেতু শিখে ফেললাম, এর পরটাতে শিখবো চাপের প্রভাব। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে। তাহলে কিসের উপর প্রভাব থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কঠিন বা তরল পদার্থের উপর এই চাপের কোনো প্রভাব থাকবে না, তবে তরল দ্রাবকে যদি গ্যাসীয় দ্রব দ্রবীভূত করি তখন চাপের প্রভাব থাকবে। তো এখান থেকে আমার হেনরির সূত্রটা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি বললাম, কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে এই চাপের কোনো প্রভাব থাকবে না, তবে তরল দ্রাবকে যদি গ্যাসীয় দ্রব্যটা আমার কি থাকে, দ্রবীভূত করি, তখন আমার চাপের প্রভাব থাকবে। এখান থেকে আমার চলে আসছে হেনরির সূত্র। তাহলে আমরা হেনরির সূত্র যেটা বলে, হেনরির সূত্রটা কি, হেনরির সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থে কোন
গ্যাসের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ আমরা হেনরির সূত্রটা দেখো তো কি বলে, বলে হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের, অর্থাৎ এই দুটো জিনিস ফিক্সড। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থে কোন গ্যাসের দ্রাব্যতাটা কিসের উপর ডিপেন্ড করবে, এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি এর সমানুপাতিক টি, এটা লিখতে পারি না, কোন গ্যাসের দ্রাব্যতা এর উপর কি প্রযুক্ত চাপের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এর সমানুপাতিক টি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আর এরপরে দেখো তো এর সমানুপাতিক, এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেই তাহলে কি হবে, একটা সমানুপাতিক ধ্রুবক লেখা লাগবে, ওইটা হচ্ছে KH * P। এখানে KH টা কি, KH টা হচ্ছে আমার হেনরির ধ্রুবক। আচ্ছা আমাদের সাথে নাজিয়া জান্নাত ইকরা লিখেছে, ওকে। হাসান মেহেদি লিখেছে আমি জয়েন করতে পারছি না। আচ্ছা ভাইয়া তুমি তো অলরেডি এখানে আছো। আচ্ছা আপু আগের ক্লাসের লিংকগুলো কোথায় পাবো, যেটা বললাম আজকে ক্লাসের শুরুতে, ক্লাসের লিংকগুলো কোথায় পাবা শুনো বলে দিই তোমাদেরকে। এই ক্লাসের লিংক নিয়ে অনেক সমস্যা, প্রতিটা পোস্ট যখনই আমি করি তখনই দেখি কেউ না কেউ এসে এই একই কোয়েশ্চেন করতেছো, ক্লাসের লিংক কোথায় পাবো। আচ্ছা সো ফার্স্ট অফ অল তোমরা আমাদের কি করবা, বন্দি পাঠশালা গ্রুপে যাবা। বন্দি পাঠশালা গ্রুপে যে ওখানে করবা কি, টপিকস নামক একটা জিনিস আছে, ওখানে টপিকসে গিয়ে তোমরা কি করবা, ক্লিক করবা। ওখানে গিয়ে তোমরা কি করতে চাও, যে ভাইয়া বা আপুর ক্লাস করতে চাও, ওখানে ক্লিক করলেই দেখবা হচ্ছে তাদের সব ক্লাসগুলো সুন্দর করে ওখানে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। আচ্ছা সাবিনা পিঙ্কি আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা তাহলে আমি কি এর পরের টপিকে যাব। আচ্ছা সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা যেহেতু হেনরির সূত্রটা অলরেডি তোমাদেরকে কি করে দিলাম, বলে দিলাম যে হেনরির সূত্রটা কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থে কোন গ্যাসের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তাহলে কি এর সমানুপাতিক টি, সমানুপাতিক চিহ্নটাকে আমরা যখন তুলে দেব তাহলে কি লাগবে, সমানুপাতিক ধ্রুবক লাগবে। তাহলে S = KH * P, তাহলে KH টা কি হেনরির ধ্রুবক। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার। আচ্ছা পরের টপিকে জানো, ওকে তো আমরা পরের টপিকে চলে যাচ্ছি। হেনরির সূত্রটা যেহেতু আমরা বলে দিলাম, এই যে এটা কিন্তু আমার ম্যাথে লাগবে। হ্যাঁ এই যে S = KH * P, এটা আমার ম্যাথে লাগবে, সো এটা একটু ভালো করে লিখে নাও। আচ্ছা তো আমরা এরপরে ম্যাথ শুরু করব। আমি ম্যাথ লিখে দিচ্ছি, এই ম্যাথ আমি করে দিব না, খুব ইজি ম্যাথ, তোমরা করবা। আচ্ছা আমি কোয়েশ্চেনটা লিখি। আচ্ছা হেনরির সূত্রের অনেকগুলো কি আছে তোমার কি বলে লিমিটেশন আছে। যেমন আমরা এখানে কি করলাম, তরল দ্রাবককে গ্যাসীয় পদার্থটাকে আমরা কি করলাম, নিমজ্জিত করলাম। ঠিক আছে, বাট এই দুটার মধ্যে কোনো কিন্তু কি বলে রিঅ্যাকশন হওয়া যাবে না। যদি এই রিঅ্যাকশনটা হয় তখন কিন্তু আমার এই হেনরির সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা আমরা তাহলে এরপরে ম্যাথে চলে যাই। আমি ম্যাথটা লিখে দিই, তোমরা ম্যাথ করবে, আমি এটা করে দিব না কারণ এটা অনেক ইজি ম্যাথ। °C তাপমাত্রায় ও 0.98 অ্যাটমসফিয়ার, এটা 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করো। এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 20°C তাপমাত্রায়
অক্সিজেনের হেনরির ধ্রুবক হচ্ছে মান দেয়া হচ্ছে 1.38 ইনটু 10⁻³ মোলারিটি পার অ্যাটম। সো এটা হচ্ছে আমার ম্যাথ। তোমরা এই ম্যাথটা সলভ করে আমাকে বলবা আনসার কত। আমি এর মাঝখানে তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখে আসি। আমি আবার একটু তোমাদের জন্য বলে দিচ্ছি, 20°C তাপমাত্রায় ও 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করো। এই তাপমাত্রায় হেনরির ধ্রুবক তোমাদেরকে বলে দিয়েছে 1.38 ইনটু 10⁻³ মোলার পার অ্যাটম। এটা একটু দেখো। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলো একটু পড়তেছি। আপু কয়টা ক্লাসে এই অধ্যায় পড়ানো হবে? এটা হচ্ছে তোমার গুণগত রসায়নের 4th ক্লাস। এর আগে আমাদের 3টা পর্ব হয়ে গিয়েছে। আচ্ছা, সাতক্ষীরা থেকে আমাদের সাথে জয়েন করেছে মাহমুদুর। তোমরা কিন্তু এই ম্যাথটা করে আমাকে আনসার বলবা। সূত্র এটা, সূত্র তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? সূত্র এটা। সো এই ম্যাথটা করে আমাকে বলবা আনসার কত হয়। আচ্ছা, অনেকে কিন্তু আমাদেরকে আনসার বলে দিয়েছো। রাফিয়া আমাদেরকে আনসার বলেছো 1.35 ইনটু 10⁻³। আচ্ছা, ইউনিট সহ কিন্তু বলতে হবে। হ্যাঁ, ইউনিট সহ বলতে হবে। আচ্ছা, 1.104 যারা বলেছো তাদেরটা হয়নি। হ্যাঁ, 1.35 ইনটু 10⁻³ মোলার যেটা, সেটাই হবে আনসার। এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখো, তার একটু করে দিচ্ছি, যারা করতে পারবে করে দিচ্ছি। দেখো, S = KH ইনটু P। এখানে KH এর ভ্যালুটা কত? এটা 1.38 ইনটু 10⁻³। আর P হচ্ছে, P কত দেয়া? 0.98, ঠিক আছে? আর এটা মোল পার লিটার হচ্ছে একক, মোল পার লিটার। সো যা আসে এটাই আনসার, ঠিক আছে? আচ্ছা, সো এই ছোট একটা ম্যাথের পিছনে আমরা সময় আর নষ্ট না করি, আমরা একটু জটিল ম্যাথের দিকে যাই। এই কোয়েশ্চেনে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু জানাও। আমি পরের কোয়েশ্চেনটা লিখতে লিখতে তোমরা আমাকে ইনফর্ম করে দাও যে আপু একটু সমস্যা আছে এই টপিকে। আচ্ছা, 2 নম্বর ম্যাথ। 2 নম্বরটা হচ্ছে ও 2.65 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। বোতলের ছিপি খুললে চাপ, বোতলের ছিপি খুললে চাপ 1.05 অ্যাটমসফিয়ার হলে 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসবে? 25°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের হেনরির ধ্রুবকের মান 1.75 ইনটু 10⁻² মোলার পার অ্যাটম। তোমরা এই ম্যাথটা যারা যারা পারবা তারা করে ফেলো, আর যারা যারা পারবা না তার জন্য আমি করে দিচ্ছি। কোয়েশ্চেনটা একটু তোমরা সবাই তুলে ফেলো। আচ্ছা, আমি একটু
বলি আগে যে এখানে কি কি বলেছে তোমাদেরকে। ফার্স্টে বললো যে একটি কোমল পানির মধ্যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করে এতটুকু গ্যাস আমার কি আছে, দ্রবীভূত আছে। এরপরে এটা কি আমার বোতলের ছিপি খোলার আগে, বোতলের ছিপি খোলার পর আমার চাপ হয়ে গেল 1.05 অ্যাটমসফিয়ার। তাহলে এই দ্রবণ থেকে, দ্রবণের পরিমাণটা দেওয়া আছে 250 ml, 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। আনসার, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় বলতে যেটা বোঝাচ্ছে বোতলের ছিপি খোলার আগে, বোতলের ছিপি খোলার আগে, তাহলে প্রাথমিক অবস্থায় আমার দ্রাব্যতাটা হবে কি S = KH × P। তাহলে KH টা কত, 1.75 × 10⁻²। আর ওই সময় আমার P কত, 2.65 মোল পার লিটার। তোমরা এটা আমাকে বলবা বের করে কত হয়। আর এরপরে বোতলের ছিপি খোলার পর, বোতলের ছিপি খোলার পর দ্রাব্যতা, এটা যদি S1 দেই, এটা S2, দ্রাব্যতাটা হবে KH × P। KH এর ভ্যালুটা তো সেম, কারণ কি এই যে তাপমাত্রা তো একই আছে। তাহলে এখানে 1.75 × 10⁻², আর ইনটু হবে এখানে 1.05। তো আমাকে বলো এই দুটো করে কত আসছে। আমিও করতে থাকি, তোমরাও করো। এটা আসবে 46.375 × 10⁻³ আর এটা আমি করে আসছে 18.375 × 10⁻³। এখন দেখো, বোতলের ছিপি যখন আমরা খুলি নাই তখন আমার কত ছিল, দ্রাব্যতাটা ছিল এত। দ্রাব্যতা মানে কি বুঝি, দ্রাব্যতা মানে বুঝি 1 লিটার দ্রবণে এই এত মোল দ্রবীভূত আছে। আর বোতলের ছিপি খোলার পর এটা হলো আমার দ্রাব্যতা, অর্থাৎ এই 1 লিটার দ্রবণে এত মোল দ্রব কি আছে, দ্রবীভূত আছে। তাহলে অঙ্ক কিন্তু হয়ে গেছে অলরেডি আমার অর্ধেক। তাহলে দেখো এই যে আমরা যদি এই S1 থেকে S2 যদি আমরা কি করি, মাইনাস করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কি পাবো, এখানে আমাকে আনসার কি বের করতে বলছে, 250 ml দ্রবণ থেকে কত মোল গ্যাস বেরিয়ে আসবে। আচ্ছা, যদি আমরা এই S1 - S, যদি আমরা S1 - S2 করি, এটা কি ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে হচ্ছে 1 মোল থেকে কত পরিমাণ বের হয়েছে। 1 মোল দ্রবণ থেকে, এটা ইন্ডিকেট করতেছে 1 মোল দ্রবণ থেকে যত, সরি 1 লিটার, 1 লিটার দ্রবণ থেকে যত মোল কার্বন ডাই অক্সাইড বের হবে। আচ্ছা, তাহলে এখানে S1 কত, S1 হচ্ছে এটা, S2 হচ্ছে এটা, তাহলে S1 - S2 করে আমরা কত পাবো, S1 - S2, ওকে, করে আমরা পাবো হচ্ছে 0.028 মোল। এটা কি, এটা কি পেলাম, দেখো আমরা যদি S1 - S2 করি তাহলে আমরা কি পাইতাম, এত মোল পার লিটার। ওটা মানে কি, ওটা মানে হচ্ছে 1 লিটারে এত মোল দ্রবীভূত আছে। এটা যেহেতু কি আমার বোতলের ছিপি খোলার আগে, এটা ছিপি খোলার পর, তাহলে এটা থেকে যদি আমরা এটাকে কি করি, মাইনাস করি, তাহলে আমরা কি পাবো, কতটুকু বের হয়ে গেল। তাহলে এটা কি 1 লিটার দ্রবণ থেকে যত মোল কার্বন ডাই অক্সাইড বের হবে আমরা পেলাম কত, 0.028 মোল। তাহলে আমাকে বের করতে বলছে 250 ml, 250 ml বা 0.25 লিটার দ্রবণ থেকে আমার কতটুকু কার্বন ডাই অক্সাইড বের হবে, বের হবে হচ্ছে, এটা যদি মুছে দিই সাইডটা, 0.25 × 0.028, যা আসে সেটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এত মোল, এটা হবে আনসার আমার। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনটা পড়ে আসি।
কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে ইনফর্ম করো। আচ্ছা, অনেকে আনসার আমাকে সঠিক আনসারটা বলে দিয়েছো। ফাতেমাতুজ জোহরা তিশা তুমি বলছো 0.028। আচ্ছা, তুমি মনে হয় এটা বলেছো। এটা কি আমার 1 লিটার দ্রবণ থেকে যত মোল কার্বন ডাইঅক্সাইডটা বের হবে, হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে আমার এই যে যদি আমি এটা দিয়ে কি করি, মাল্টিপ্লাই করি, তখন আমি কি পাবো, এইটা ইনটু এইটা। তো এটার আনসার হবে 7 × 10⁻³ বা 0.007। ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নাই আপু। আচ্ছা, এই ম্যাথটা কি তোমরা ক্লিয়ার সবাই? আমি একটু দেখতেছি আনসার। কোনো সমস্যা নাই। ওকে, অনেকে আমাকে সঠিক আনসার দিয়ে দিয়েছে অলরেডি, আমি ধরে নেব সমস্যা নাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি কভার করলাম? মার্কার কোথায়? ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত কভার করলাম এই টপিকটা, দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। এরপরে আমরা কভার করলাম হেনরির সূত্র আর এর সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি। আশা করি এগুলো করলে মোটামুটি হেনরির সূত্র থেকে এর থেকে বেশি হার্ড আর ম্যাথটা আসে না। আর এরপর আমরা শুরু করব আমাদের ইম্পর্টেন্ট টপিক। দেখো, এরপর আমাদের আজকে লাস্ট টপিকটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, যেটা নিয়ে অনেক 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 কোয়েশ্চেন আসে সবখানে। এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমরা এখন শিখবো দ্রাব্যতা গুণফল। আগে আমি সংজ্ঞাটা লিখে দেই, এরপরে আসছি। স্থির তাপমাত্রায় কোনো স্থির তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সম্বলিত মোলার ঘনমাত্রার গুণফলকে যথোপযুক্ত ঘাত সম্বলিত মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বা যেটাকে আমরা বলে থাকি কেএসপি এটা বলে। আচ্ছা, তাও এটার জন্য আমরা যেটা দেখলাম, ফার্স্ট অফ অল কি লাগবে, এটাকে একটা স্থির তাপমাত্রায় থাকা লাগবে, কোনো স্বল্প দ্রবণীয় লবণ। হ্যাঁ, তো আমরা অলরেডি জানি যেমন এই যে BaCl2 এই টাইপের দ্রবণগুলা কি আমার অনেক স্বল্প দ্রবণীয় লবণ, মানে হচ্ছে যেগুলা কোনো একটা দ্রাবকে অনেক কম পরিমাণে দ্রবীভূত হয় সেগুলোকে বলি স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন আয়ন সমূহের, আচ্ছা এই কথাটার মানে কি, যথোপযুক্ত ঘাত সম্বলিত, অনেক বড় একটা কথা, আমরা শিখবো আজকে। যথোপযুক্ত ঘাত সম্বলিত মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলবো, দ্রাব্যতা গুণফল। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সংজ্ঞা, অনেক বড় একটা সংজ্ঞা, বাট এটাকে আমরা শিখবো একটু এক্সাম্পল দিয়ে শিখবো। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো যে mx টা হচ্ছে আমার একটা লবণ, একটা স্বল্প দ্রবণীয় লবণ, সলিড ধরলাম। তো এখান থেকে আমার তৈরি হবে দুইটা আয়ন তৈরি হবে, m প্লাস, আরেকটা হবে হচ্ছে x মাইনাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই mx টা আমার কি হচ্ছে, এইভাবে কি হচ্ছে কোনো একটা দ্রবণে এইভাবে কি হচ্ছে বিয়োজিত হচ্ছে, mx থেকে আমার m প্লাস আয়ন তৈরি হচ্ছে আর x মাইনাস আয়নটাও তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা যদি কেএসপি টা বের করতে চাই আমরা, আচ্ছা এই কেএসপি এই জিনিসটা কিভাবে করব আমরা, এটা হচ্ছে এই যে আমার কি দেখছি লবণ থেকে যে আয়নগুলা বের হচ্ছে এগুলার দ্রাব্যতার গুণফল, এগুলার যে আমরা কি পাবো দ্রাব্যতা পাবো, এই কি পাবো
দ্রাব্যতার গুণফলটাই হচ্ছে আমার কেএসপি। আচ্ছা, যেমন আমি দ্রাব্যতাটা লিখে দিই, ধরি যে এই mx এই লবণটার দ্রাব্যতা হচ্ছে আমার s, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিভাবে করব ক্যালকুলেট? মোল রেশিও দিয়ে ক্যালকুলেট করব। যেমন এইটা কি আমার 1 মোল আছে, তাহলে এগুলো কি আমার 1 মোল করে আছে, হ্যাঁ? তাহলে এই যে এটা যদি আমার s হয়, এটার দ্রাব্যতা, এটার দ্রাব্যতা হবে s, এটার দ্রাব্যতা হবে s, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? দ্রাব্যতা গুণফল হচ্ছে এই যে লবণটা, এই লবণ থেকে যে আয়নগুলো হলো, এই আয়নগুলার যে কি বলে দ্রাব্যতাটা, সেগুলোর গুণফলটা হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল। তাহলে এখানে আমার কি m প্লাস এইটার ঘনমাত্রা বা দ্রাব্যতাটা আমার অবশ্যই জানা লাগবে, আর হচ্ছে x মাইনাস এটার দ্রাব্যতাটা জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত দেখো তো, এটা হচ্ছে s ইনটু s, তাহলে আমরা পাইলাম হচ্ছে s স্কয়ার, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন মনে করো NaOH, NaCl দিই, ধরো NaCl ধরে নিলাম এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ, জাস্ট ধরে নিলাম। বা তো এটাকে আমি যদি বিয়োজিত করি তাহলে পেলাম হচ্ছে Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এখন এটার দ্রাব্যতাটা যদি s হয়, এগুলোর দ্রাব্যতাও s হবে, তাহলে এই জিনিসটার KSP আমার কত হবে? KSP টা আমার হবে হচ্ছে এইটার দ্রাব্যতা গুণ এটার দ্রাব্যতা, মানে এই দুটো আয়নের দ্রাব্যতা লাগবে, অর্থাৎ s ইনটু s which is s স্কয়ার। আচ্ছা, যদি আমরা আরেকটা দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি যদি যাই এরকম, তাহলে পাবো হচ্ছে Mg2 প্লাস আর পাবো হচ্ছে 2Cl মাইনাস। এইটার দ্রাব্যতাটা যদি s ধরি, তাহলে এটা কি আমার 1 মোল, তাহলে এটার দ্রাব্যতা হবে s, এটা কি আমার 2 মোল, তাহলে এটার দ্রাব্যতাটা হবে কি 2s। আচ্ছা, তো এটার KSP টা কিভাবে করব? KSP টা কি? KSP টা হচ্ছে এই যে দুইটা আয়ন বের করলাম, এই দুইটা আয়নের কি করব? দ্রাব্যতার গুণফল। তাহলে এইটার KSP টা হবে হচ্ছে এটার ঘনমাত্রাটা লাগবে, তাই না? আর এটার ঘনমাত্রাটা লাগবে এইটার। আচ্ছা, আমি এটা একবারে লিখে দিই, জায়গা হচ্ছে না যেটা, একবারে লিখে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পাবো যে এটার দ্রাব্যতাটা কত s আর এটার কত 2x। এখানে একটু আছে কাহিনী, সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুযায়ী যদি আমরা দেখি। আচ্ছা, আর এখানে যে আমরা একটা কথা বললাম যে যথোপযুক্ত ঘাত সম্বলিত, এটা মানে কি? এটা মানে হচ্ছে যত সহগ থাকবে কোন একটা আয়নের, এই যে যত সহগ থাকবে এই সহগটা আমার কোথায় চলে যাবে? পাওয়ারে চলে যাবে। এই কথাটার মানেই হচ্ছে এটা যথোপযুক্ত ঘাত সম্বলিত, মানে এই যে লবণগুলার থেকে আমরা আয়ন পেলাম, এই আয়নগুলার যে সহগ, এই সহগটা আমার চলে যাবে হচ্ছে ঘাতে। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 4s স্কয়ার, সো 4s3। আশা করি মোটামুটি ক্লিয়ার, তোমরা লিখে নাও এটা। আমি এর মধ্যে তোমাদের কমেন্টগুলো পড়ে আসি। আচ্ছা, অনেকে আমাকে সঠিক আনসার দিয়ে দিয়েছো 4s3। ওকে, অনেকে সঠিক আনসার দিয়ে দিয়েছো আমাকে। আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সবার প্রথমেই ছিল আমাদের দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এরপরে আমরা আলোচনা করেছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে হেনরির সূত্র, আর হেনরির সূত্র নিয়ে আমরা অঙ্ক করেছিলাম। আর এরপরে আমরা জাস্ট আজকে একটু জাস্ট শুরু করলাম আজকে মাত্র এইটা দ্রাব্যতা গুণফল। এটা আমি আবার একটু বলে দিই, কারণ এটা নিয়ে অনেকের সমস্যা থাকে। দ্রাব্যতা গুণফল যেটা, সেটা হচ্ছে অবশ্যই স্থির তাপমাত্রায় থাকা লাগবে। এরপরে এটাকে একটা স্বল্প দ্রবণীয় লবণ হওয়া লাগবে, এটা সম্পৃক্ত দ্রবণে। এখান থেকে যে আয়নগুলো পাবো, ওগুলার যে সহগগুলা থাকবে, ওটা কি যাবে? পাওয়ারে চলে যাবে। দেখো এখানে কিন্তু আমার সেম জিনিস হয়েছিল, এখানে সহগটা কত 1, এটাও কি আমার উপরে চলে গিয়েছিল, যার কারণে 1 1, সো এটা আমরা লিখি নাই। তো এখানে কি যথোপযুক্ত ঘাত সম্বলিত মোলার ঘনমাত্রার যে গুণফল
গুণফলটা এটা হচ্ছে আমার দ্রাব্যতা গুণফল। সো আশা করি তোমরা আজকের ক্লাসটা এনজয় করেছো। সো আমরা আমাদের এর পরের যে পর্বটা থাকবে ওখানে আমরা আরো ইন ডিটেইলস আলোচনা করব। ওখানে আমাদের যে টপিকগুলো থাকবে আমি আজকে একটু বলে দিই। ওখানে আমাদের যেগুলো থাকবে ওগুলোর মধ্যে থাকবে হচ্ছে তোমার কি বলে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক কিভাবে আমরা পাই সেটা শিখবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখান থেকে আমার যে অঙ্কগুলো আসে ওগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো অঙ্কগুলো আমরা ওই দিনই শুরু করে দেব। সো আজকের ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা থাকে কারণ তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। ওকে, ইকরা লিখেছে হ্যাঁ আপু ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আর আচ্ছা, সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর নেক্সট দিন আমরা ভালো লাগলো আপু ক্লাস করে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাঙ্কস আ লট আজকে আমাদের সাথে এই ক্লাসটি করার জন্য। আমরা হচ্ছে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।